মেম্বার হচ্ছে মেইনলি শর্ট আর বা হচ্ছে স্টাবি কলাম যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ফুল সেকশনটা হচ্ছে ইয়েল্ডিং এ যাওয়ার পরে ফেল করে কম্প্রেশন মেম্বার গুলো। আমি যদি এরকম একটা কম্প্রেশন মেম্বার ড্র করি, সাপোজ একটা আই সেকশন, এই যখন এটা যদি শর্ট হয়, খুব শর্ট হয়, এই মেম্বারটা যদি খুব শর্ট হয়, তখন সে ফেল করে নর্মালি হচ্ছে ইয়েল্ডিং দিয়ে, মানে পুরোটা সেকশন হচ্ছে তার এফ ওয়াই তে পৌঁছে গেছে, পুরো সেকশন কি হয়ে গেছে, এফ ওয়াই তে পৌঁছে গেছে, এটা দিয়ে তার ফেল হয়। আর যদি লং আর স্ল্যান্ডার কলাম হয়, তখন সে ইয়েল্ডিং এ যাওয়ার আগেই বাকলিং করে যায়, ইয়েল্ডিং এ যাওয়ার পৌঁছানোর আগেই, ইয়েল্ডিং মানে এফ ওয়াই তে যাওয়ার আগে সে বাকেল করে যায়, এরকম করে বাকেল করে যায় যদি লং আর স্ল্যান্ডার কলাম হয়। তখন এই বাকেল করার যে সময় সে যে স্ট্রেসে সে বাকেল করে, এটা নর্মালি ইয়েল্ডিং এর স্ট্রেস থেকে অনেক কম। তো রিয়েল লাইফে যখন একটা কলাম ফিল করে, সেটা এখানেও ফিল করে না, মানে একদম শর্টও হয় না, একদম লংও হয় না, মাঝামাঝি কোনো একটা স্ট্রেসে ফিল করে, মাঝামাঝি কোনো একটা স্ট্রেসে ফিল করে। এই যে লং আর স্ল্যান্ডার কলাম, এটার জন্য আমাদের অয়লারের একটা ফর্মুলা আছে, ইলাস্টিক বাকলিং ফর্মুলা। এই অয়লার এটা ডিরাইভ করছে, ডিরাইভেশনটা আপনারা থিওরি কোর্সে পড়তে পারেন, আমি জানি না পড়ছেন কিনা। এটাই হচ্ছে সেই অয়লারের বাকলিং এর ফর্মুলা, পিসিআর ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। এখান থেকে আমরা মেইনলি এই পি ক্রিটিক্যালটা বের করি। পি ক্রিটিক্যালটা হচ্ছে আমি একে লোড দিচ্ছি, লোড দিচ্ছি, লোড দিচ্ছি, লোডের এক পর্যায়ে এসে যখন অল্প একটু ল্যাটারালি বাকলিং হওয়া শুরু করে, এই যে লোডে সে অল্প একটু ল্যাটারালি নাচ হওয়া শুরু করে এবং ল্যাটারালি এটা বেন্ড হওয়া শুরু করে, ওই লোডটাকে বলি, বেশি আরো লোড দিলে তো সে আরো বাকেল করে চলে যাবে। যে পর্যায়ে সে অল্প একটু বাকেল করা শুরু করে, সেই লোডটাকে বলতেছি অয়লারের বাকলিং লোড বা হচ্ছে ক্রিটিক্যাল লোড। বুঝতে পারছি? সেটাই হচ্ছে অয়লারের বাকলিং লোড। এটাকে লোডটাকে যদি আমি স্ট্রেস দিয়ে স্ট্রেসে নিয়ে যাই, এরিয়া দিয়ে ভাগ করে দিই, তাহলে ফর্মুলাটা এরকম হয়, পাই স্কোয়ার ই বাই এল বাই আর হোল স্কোয়ার। কারণ অয়লার এটা যখন প্রুফ করছে, তার তিনটে অ্যাজাম্পশন ছিল। একটা হচ্ছে তার সাপোর্টে পিন এন্ড, দুই পাশে পিন এন্ড আছে, সাপোর্টের কলামের দুই পাশে পিন এন্ড আছে, এবং সেই অনুসারে সে হচ্ছে এই কলামটা এবং কলামটা ধরে নিচ্ছে সে ফুল স্ট্রেট আছে, এটা ধরে নিয়ে সে এই জিনিসটা প্রুফ করছে, পাই স্কোয়ার ই বাই এল বাই আর স্কোয়ার স্ট্রেস। এখন আমাদের বাস্তবিক সিনারিওতে এরকম হয় না, আমার দুই পাশে ফিক্সড হইতে পারে, এক পাশে ফিক্স আর এক পাশে পিন হইতে পারে, এক পাশে ফিক্স আর এক পাশে ফ্রি হইতে পারে। সে কারণে আমরা এখানে একটা ফ্যাক্টর নিয়ে আসি। আমি একটু সামনের দিকে যাই, এখানে লোড ডিফ্লেকশন কার্ভটা দেখানো আছে। লোড যত বাড়াচ্ছি, ডিফ্লেকশনে দেখেন লোড বাড়াচ্ছি, এই যে একটা কলাম, এই কলামটার মধ্যে আমি যখন লোড বাড়াবো আস্তে আস্তে উপর থেকে, লোড বাড়াইলে সে আস্তে আস্তে ইলাস্টিক ভাবে নিচের দিকে ডিফ্লেকশন হইতে থাকবে, কিন্তু সে বাকেল করবে না, কিন্তু নিচের দিকে ডিফ্লেকশন হইতে থাকবে। এই এই কার্ভটা এরকম হয়, লোড বাড়াচ্ছি, ডিফ্লেকশন আস্তে আস্তে বাড়তে থাকে, লোড বাড়াচ্ছি, ডিফ্লেকশন বাড়তে আসে, এই পয়েন্টে গেছে লোড, এই পয়েন্টে যাওয়ার পরে, এই পয়েন্টে আসার পরে সে যখন আস্তে ল্যাটারালি একটু মুভ করা শুরু করে, ওই লোডটাকে, ওই পিটাকে আমরা বলি হচ্ছে পি ক্রিটিক্যাল, বা অয়লার বাকলিং ফর্মুলা দিয়ে বের করি। বুঝতে পারছি? যখন পি আরো বাড়াবো, তখন তার বাকলিং আরো অনেক বেড়ে যাবে, তখন এটাকে আমরা বলতেছি আনস্টেবল। যে পজিশনে তার ল্যাটারাল বাকলিং শুরু হয়েছে, ওই লোডটাকে আমরা বলতেছি আসলে পি ক্রিটিক্যাল। এবার এই পয়েন্টটাকে, এই যে পয়েন্টে সে ল্যাটারালি বাকলিং হওয়া বা বো হওয়া শুরু করে, ব্যান্ড হওয়া শুরু করে, এই পয়েন্টটাকে বলে বাইফুরকেশন পয়েন্ট। এই পয়েন্টটাকে বলে বাইফুরকেশন পয়েন্ট, যে পয়েন্টে সে ল্যাটারালি বাকলিং হওয়া শুরু হয়। এখন এই আইডিয়াল
কন্ডিশন অয়েলার যে ফর্মুলাটা ডিরাইভ করছে সেটা হচ্ছে একটা আইডিয়াল কন্ডিশন। এটা তিন ভাবে চেঞ্জ হইতে পারে। একটা হচ্ছে এন্ড স্ট্রেন থাকলে সে আর ওই রকম বিহেভ করবে না। একটা মেম্বারের মধ্যে রেসিডুয়াল স্ট্রেস থাকতে পারে। একটা মেম্বার হচ্ছে ইনিশিয়াল প্রুফড হইতে পারে। রেসিডুয়াল স্ট্রেস কি জানি সবাই? রেসিডুয়াল স্ট্রেস কি? হ্যাঁ বলো। হিল্ড হওয়ার পরে যেটা হয়, হ্যাঁ, তার আগে হিল্ড হইছে অথবা হচ্ছে হিটের কারণে স্ট্রেস আসছে। ইল্ড হয়েছে বা হিটের কারণে স্ট্রেস হয়েছে এরকম। আর কেউ? আর কেউ? ক্রুক কি? ইনিশিয়াল ক্রুক। আচ্ছা, আমি একটু এন্ড স্টেন দিয়ে শুরু করি, আমি বলতেছি। তো আমাদের রিয়েল কানেকশন গুলো নর্মালি পারফেক্টলি পিনড হয় না, ফিক্সড হয় না। এই জন্য আমার কে একটা ফ্যাক্টর আসে, এই ফ্যাক্টর দিয়ে কারেকশন করা লাগে আমাদের। এই জন্য আপনারা দেখবেন এখানে ফর্মুলার মধ্যে কে এল বাই আর লিখতেছেন, কে লিখতেছেন, কারণ অয়েলারের ফর্মুলাতে সে দুই এন্ড পিন ধরে করছে। আর আমাদের যে কম্প্রেশন মেম্বার, আমরা যে কম্প্রেশন মেম্বার গুলো ট্রাসে ডিজাইন করব, সেটা আমাদের কোডে নরমালি হচ্ছে আমরা দেখি দুই পাশে পিন হইলে কে এর মান হচ্ছে 1 হয়, এক পাশে ফিক্সড আর এক পাশে ফিক্সড হইলে যে জায়গায় সাইন চেঞ্জ হয় ওই কে এর মান হচ্ছে 0.5, আর এক পাশে ফিক্স এক পাশে পিন হইলে 0.7 এরকম, আর এক পাশে যদি ফ্রি হয় 2 এরকম যখন হয়। তো এইগুলো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল। তো আসতো ডিজাইন স্পেসিফিকেশনে যখন টেস্ট করছে তখন সাইড সুয়ে যখন প্রিভেন্ট হয়, মানে সাইডে একটা একটা কম্প্রেশন মেম্বার আছে, এই যে একটা কম্প্রেশন মেম্বার, সে যদি এই সাইডে বা এই সাইডে মুভ না করে, সাইড সুয়ে নর্মালি ট্রাসের জয়েন্ট গুলোতে সাইডে মুভ করে না সে, কারণ আমাদের ব্রেসিং থাকে। সাইড সুয়ে যদি প্রিভেন্ট থাকে, কে এর মান ইউজ করতে বলা হয়েছে হচ্ছে 0.75। তো আমরা যখন করব তখন আমরা ধরবো হচ্ছে কে এর মান হচ্ছে 0.75। যেহেতু আমাদের ল্যাটারাল ব্রেসিং গুলো থাকে, নর্মালি কম্প্রেশন গুলো আসে হচ্ছে টপ কর্ডে। তো কম্প্রেশন মেম্বার যখন ডিজাইন করব তখন আমরা এই যে কে এর মান ইউজ করব হচ্ছে 0.75। তো আমরা এইগুলো নিব না, 1 বা 0.5, 0.75। তো আমরা ওই আস্তর যে টেস্ট রেজাল্ট সেখান থেকে বেস করে সেই সেকশনে বলা হয়েছে যেহেতু আমাদের ল্যাটারাল ব্রেসিং মুভ করতেছে না সাইড সুয়ে প্রিভেন্টেড, কে এর মান 0.75। তো আমরা ইউজ করবো হচ্ছে 0.75। এটা হচ্ছে আমাদের এন্ড স্ট্রেন গেল। এবার আসি রেসিডুয়াল স্ট্রেস। রেসিডুয়াল স্ট্রেস মানে ক্রস সেকশনে আমি যদি এই আই এর ক্রস সেকশনটা দেখি, বা আমার যদি বক্স সেকশন হয়, এই বক্সের ক্রস সেকশনটা দেখি, এই বক্সের ক্রস সেকশনটা দেখি, নর্মালি আমাদের এই ভিতরের এন্ড থেকে বাইরের এন্ডটা হচ্ছে আগে কুল হয়, ভিতরের এন্ডটা আস্তে আস্তে কুল হয়। যেখানে কুল আগে হয় সেটা হচ্ছে কম্প্রেশন হয়ে যায়, ওই জায়গাটা কম্প্রেশন হয়ে যায়। আর যেখানে কুল পরে হয় ফেব্রিকেশনের পরে বা ম্যানুফ্যাকচার করার পরে, এই আই বা বক্স যেটাই বলি, যেটা হচ্ছে কুল পরে হয়, ওই জায়গায় আলাদা করে একটা টেনশন। যেহেতু সব জায়গায় সেম ভাবে সেম টাইমে কুল হচ্ছে না, সে কারণে এই সেকশনে আগের থেকে কিছু পরিমাণে স্ট্রেস থাকে। এটা অলমোস্ট ইকুয়াল টু ইয়েল্ড স্ট্রেস। এটা অলমোস্ট ইকুয়াল টু কি? ইয়েল্ড স্ট্রেস। সেই কারণে এই মেম্বার গুলোতে আগে থেকে যেহেতু কিছু স্ট্রেস আছে, এটার নাম হচ্ছে, এই স্ট্রেস এর নাম হচ্ছে রেসিডুয়াল স্ট্রেস। এটা আসতেছে হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর কারণে। এই ম্যানুফ্যাকচারিং এর কারণে এর মধ্যে আগে থেকে কিছু পরিমাণ স্ট্রেস আছে। তাহলে আমাকে একটু বলেন যে আমি যদি নতুন, এটা তো তার ম্যানুফ্যাকচারিং এর লোড থেকে আসছে, তার ভিতরে স্ট্রেস ডেভেলপ হয়েছে। এখন আমি যদি নতুন লোড দিয়ে স্ট্রেস ডেভেলপ করি, সেই লোড কম নিতে পারবে না বেশি নিতে পারবে? শুনতে পাচ্ছেন আপনারা? কম নিতে পারবে। কম নিতে পারবে, স্বাভাবিক না? কারণ হচ্ছে এর আগে থেকে কিছু পরিমাণ স্ট্রেস আছে। তা আমি এখানে যদি এইটা ফিগার দিয়ে বল দেখানো হয়েছে যে আগে থেকে তার কিছু টেনশন আছে, আগে থেকে তার ওই মেম্বারের মধ্যে কিছু কম্প্রেশন আছে।
এটা আই এর এই ফ্লেঞ্জের জন্য দেখানো হয়েছে। আই এর এই ফ্লেঞ্জের মধ্যে আপনি যদি দেখেন এই এন্ড আর এই এন্ড আগে কুল হবে, এই কারণে এখানে কম্প্রেশন হয়েছে। আর এই মাঝের সেকশনটা, এই যে মাঝের এই পোর্শনটা পরে কুল হবে, এই জন্য কিছু টেনশন ফোর্স ডেভেলপ হয়েছে। এখন আপনি এই লোডটা হচ্ছে আপনি দিচ্ছেন, উপর থেকে আপনি দিচ্ছেন, তাহলে দেখেন এই যে কম্প্রেসিভ ফোর্স আগে, এই কম্প্রেসিভ ফোর্সটা, এই জায়গার এই যে কম্প্রেসিভ ফোর্সটা আছে, আপনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে এটার সাথে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আরো উপরে উঠে যাবে, তার মানে তার যে স্ট্রেস নেয়ার ক্যাপাসিটি সেটা আরো বেশি কমে গেল, কারণ আপনি এডিশনাল স্ট্রেস আগে থেকে তার কিছু রেসিডুয়াল স্ট্রেস আছে। এটা হচ্ছে বেসিক্যালি রেসিডুয়াল স্ট্রেস, ম্যানুফ্যাকচারিং বা ফেব্রিকেশনের কারণে এই জিনিসটা হয়। এরপর আসি ইনিশিয়াল ক্রুকনেস, এটা তো পাইলাম হচ্ছে ক্রস সেকশনে। এবার আসি আমি লম্বা, আমি যখন একটা মেম্বারকে যখন ফেব্রিকেশন করে রাখবো, এরকম করে শোয়াই রাখলাম সাপোজ, ফেব্রিকেশন করে যখন রাখে সেই মেম্বার গুলো পাশাপাশি একটার পাশে একটা রাখে, এরকম একটার পাশাপাশি একটা রাখে, তাহলে আমাকে একটু বলেন ফেব্রিকেশন যখন হয়েছে, এও গরম অবস্থায় আছে, এও হট অবস্থায় আছে, এও হট অবস্থায় আছে, তাইলে কি এটা ইউনিফর্ম কুলিং হবে নাকি হবে না? যখন একটা ওয়ান মেম্বারের পাশে আরেকটা মেম্বার রাখা হবে তখন তার সব জায়গায় অ্যালং দ্য লেন্থ সব জায়গায় সেম ভাবে কুল হবে না, স্বাভাবিক এটাই। আর পাশাপাশি আরো মেম্বার রাখা হয়েছে। আর একটা জিনিস হইতে পারে, সেটা হচ্ছে এই মেম্বারের এই এন্ড গুলো কুল হবে তাড়াতাড়ি, আর হচ্ছে মাঝখানের এই পোর্শনটা এটা কুল হবে আস্তে আস্তে, পরে কুল হবে। এটা যেহেতু এই পাশে সব জায়গায় ফাঁকা, এ কুল হবে আগে। এই কুল হওয়ার কারণে এবং মেম্বারগুলো হট মেম্বারগুলো পাশাপাশি রাখার কারণে এর অ্যালং দ্য লেন্থ কিছু মেম্বারটার কোনো জায়গায় অল্প একটু টুইস্ট হয়ে গেছে, কোনো জায়গায় অল্প একটু বেন্ড হয়ে গেছে। এরকম হইতে পারে যে পারফেক্ট স্ট্রেট থাকবে না, সে পারফেক্ট স্ট্রেট থাকবে না, কারণ তার পাশে আরেকটা হট মেম্বার রাখা হয়েছে আইদার, অথবা হচ্ছে তার দুই এন্ড আগে কুল হয়ে গেছে, মাঝখানের পোর্শনটা অনেক পরে কুল হচ্ছে। সেই কারণে এটা অ্যাডজাস্ট করার জন্য সে মাঝখানে বো হয়ে যেতে পারে, ব্যান হয়ে যেতে পারে, টুইস্ট হয়ে যেতে পারে। এই যে এ আহ, আমি যে এখন নতুন করে যে তার উপরে এই যে মেম্বারটা এখন স্ট্রেট নাই আর, তাহলে আমি যখন এই মেম্বারটার মধ্যে নতুন লোড দিব, নতুন করে আমি যখন মেম্বারটার মধ্যে লোড দিব, স্ট্রেস ডেভেলপ করব, তার ভিতরে এই আগে থেকে এই জায়গায় একটু ব্যান্ড হয়ে আছে, এই যে লোকালি কিছু অল্প একটু জোন ব্যান্ড হয়ে আছে। এই ব্যান্ডের কারণে একটা বেন্ডিং মুভমেন্ট ক্রিয়েট হবে এই জায়গায়, আমি যখন এডিশনাল লোড দিব তখন এই কলামের যে রেজিস্ট্যান্স আগে ছিল সেই রেজিস্ট্যান্সটা কিছু পরিমাণ এই বেন্ডিং হওয়ার জন্য লস হয়ে যাচ্ছে। এই যে বেন্ডিং মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য সে আগের যে কলামের যে রেজিস্ট্যান্স আছে সেটা লস হয়ে যাচ্ছে, যার কারণে আমি যে লোডটা দিচ্ছি সেটার যে স্ট্রেস ডেভেলপ হচ্ছে সেটা ফুললি কলামের মধ্যে যাচ্ছে না, সে কিছু পরিমাণ বেন্ডিং মোমেন্ট জেনারেট করতেছে, যে এটা রেজিস্ট করতেছে কলাম ইটসেলফ। সেই কারণে এই কলামটা স্ট্রেট না হয়ে, পারফেক্টলি স্ট্রেট না হয়ে কিছু পরিমাণ বেন্ড হচ্ছে। এই কারণে কিছু পরিমাণ আমার তার কম্প্রেশন বা আমার যে লোড সেটার ক্যাপাসিটি বা আমার যে মেম্বার তার ক্যাপাসিটি লুজ হচ্ছে। এই ফেনোমেনাটাকেই বলে হচ্ছে ইনিশিয়াল ক্রুকনেস। তাই আমার তিনটা জিনিস অয়েলারের ফর্মুলার মধ্যে, তিনটা জিনিস ইনকর্পোরেট করা হয় নাই। একটা হচ্ছে এন্ড স্ট্রেন, আর একটা হচ্ছে রেসিডুয়াল স্ট্রেস, আর একটা হচ্ছে ইনিশিয়াল ক্রুকনেস। অয়েলারের ফর্মুলায় ধরা হয়েছে হচ্ছে ফুললি স্ট্রেট আছে, তার ভিতরে কোনো ধরনের এই ফেব্রিকেশন বা ম্যানুফ্যাকচারিং এর জন্য কোনো ধরনের বেন্ডিং এর জন্য মোমেন্টের জন্য কোনো লস হচ্ছে না। এটা ধরে সে অয়লার হচ্ছে ফর্মুলাটা ডিরাইভ করছে। তাহলে এগুলোকে এই তিনটা জিনিস নিয়ে আমার কাছে কারেকশন করা লাগবে অয়লারের ফর্মুলাটা। এটাই দেখানো হচ্ছে এই জায়গায় যে আমি যখন এই যে পি এন, এটা হচ্ছে তার ক্যাপাসিটি, পি ওয়াই হচ্ছে তার ইয়েল্ড স্ট্রেস। আপনি যদি দেখেন রেসিডুয়াল স্ট্রেস এর জন্য আমার পি এন বাই পি ওয়াই ক্যাপাসিটি আস্তে আস্তে যত লম্বা হচ্ছে, ল্যামডা সি এর মান হচ্ছে আসলে স্ল্যান্ডারনেস রেশিও, মানে হচ্ছে এল বাই আর এর রেশিও। এই এল বাই আর এর রেশিও মানে লেন্থ যত বড় হচ্ছে, আপনি দেখেন এই কার্ভটা আস্তে আস্তে অয়লার যে প্রমাণ করছিল এরকম সোজা গিয়ে তারপর আস্তে আস্তে কমবে। মানে হচ্ছে
লেন্থ যত বড় হবে তত তার ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে বাকলিং এর কারণে। কিন্তু রেসিডুয়াল স্ট্রেস আর ইনিশিয়াল ক্রুডনেস আসার পরে দুইটাই যখন কম্বাইন করা হয়েছে, এই আসলে আর এরকম নাই, কার্ভটা হয়ে গেছে আরো কম, কার্ভটা আরো আরো কম হয়ে গেছে। এগুলো ইনকর্পোরেট করে করে আসতো ব্রিজ ডিজাইন স্পেসিফিকেশনে এই দুইটা ফর্মুলা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে পি ইফেক্টিভ বাই পি নট গ্রেটার দেন 0.44 হইলে আমার ক্যাপাসিটি, নমিনাল ক্যাপাসিটি বের করবো এই ফর্মুলা দিয়ে। আর যদি লেস দেন 0.44 হয় তাহলে আমি তার ক্যাপাসিটি বের করবো হচ্ছে এই ফর্মুলা দিয়ে, রাদার দেন ডিরেক্ট অয়েলারের ফর্মুলা আমি এখানে ইউজ করব। তো ডিরেক্ট অয়েলারের ফর্মুলা ইউজ করতে পারতেছি না, সে কারণে এই মডিফাইড ফর্মুলা দিয়ে আমি তার নমিনাল ক্যাপাসিটিটা বের করব। কিভাবে বের করব? তাহলে আমি পি এনটা এখান থেকে যেটা অ্যাপ্লিকেবল সেখান থেকে আমি পিটা পাবো, পি এনটা পাবো। পি এনটা পেলে পরে আমি আমি তার আর পি আরটা বের করতে পারবো, ফাই সি কম্প্রেশনে ফাইটা ইউজ করে পি এনটা ইউজ করা যাবে। এতটুকু বুঝতে পারছি কিনা সবাই? এখানে পিটা হচ্ছে অয়েলারের লোড আর পি নটটা হচ্ছে এফ ওয়াই ইন্টু এজি। পি নটটা হচ্ছে এফ ওয়াই ইন্টু তার গ্রস সেকশনাল এরিয়া, আর পিটা হচ্ছে অয়েলারের ফর্মুলা দিয়ে যে আমি যে পিটা শুরুতে পাইলাম অয়েলারের ফর্মুলা থেকে, এই যে পি, সেটা হচ্ছে পাই স্কোয়ার ইআই ডিভাইড বাই এল স্কোয়ার। এখান থেকে পি বাই পি নটের রেশিওটা বের করব। রেশিওটা বের করে দেখবো আগে এটা বেশি নাকি কম। যদি বেশি হয় তাহলে এই ফর্মুলা ইউজ করে আমি তার নমিনাল ক্যাপাসিটি বের করব, যদি কম হয় তাহলে এই ফর্মুলা ইউজ করে আমি তার ক্যাপাসিটিটা বের করব। এরপরে আসি হচ্ছে এতটুকু, এই ফর্মুলা দিয়ে আপনারা ম্যাথ করছেন না? করছেন কিনা? আমরা তো কম্প্রেশন মেম্বার শেষ করে ফেলছেন। আপনি ক্লাস করতেছেন? জি স্যার, এই এই ফর্মুলা ইউজ করা হয়েছে স্যার। ফোন আপনাদের সিটি না কালকে নাকি আজকে হুম, ছিল? আজকে ছিল স্যার, বাট এই পার্টটা ছিল না স্যার। আপনারা কি ক্যাপাসিটি বের করতে বলেন না আপনাদেরকে? নমিনাল ক্যাপাসিটি কত? আপনারা কিন্তু পড়েন না ঠিক মতো, পরীক্ষায় কিন্তু এই ম্যাথ আসবে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি নমিনাল ক্যাপাসিটিটা বের করব। নমিনাল ক্যাপাসিটিটা বের করার পরে ফাই দিয়ে গুণ করব, তাইলে আমার তার আসলে ক্যাপাসিটি কত, ওই মেম্বারের কম্প্রেশন মেম্বারের ক্যাপাসিটি কত সেটা পাবো। সেটা আমার মডেল থেকে কম্প্রেশন কতটুকু আসতেছে সেটার সাথে কম্পেয়ার করে আমার কম্প্রেসিভ মেম্বারটা ডিজাইন করব। এরপরে হচ্ছে আমার কম্প্রেসিভ মেম্বারে ওই যে শুরুতে বলছিলাম স্ল্যান্ডারনেস একটা ইফেক্ট করে কম্প্রেশন মেম্বারে, এই যে আস্তর বিডিএস 6.9.4.1 সেকশনে বলা আছে বি বাই টি রেশিও লেস দেন কে ইন্টু রুট ওভার ই বাই এফ ওয়াই থেকে কম হইতে হবে, যাতে হচ্ছে সে বাকলিং এর আগে ইয়েল্ড স্ট্রেস পর্যন্ত পৌঁছাইতে পারে, বাকলিং এর আগে ইয়েল্ড স্ট্রেসে যাইতে পারে। সেই কারণে এই লিমিটটা আপনাকে করে দিছে উইথ আর থিকনেস রেশিও। এখানে এরকম একটা চার্ট দেওয়া আছে, এই চার্ট থেকে খুব একটা বোঝা যায় না এই মানগুলো। আপনি এই চার্ট ইউজ না করলে পরে এটা আমি বই থেকে নিছি, আপনাদের সেগুইয়ের বই থেকে এরকম লেখা আছে যে বি বাই টি এর রেশিও কম্পেক্ট করার জন্য বি বাই টি এর রেশিও লেস দেন, যেমন এখানে এই চার্টে মানটা বলা আছে, যেমন ফ্ল্যাঞ্জ এন্ড প্রজেক্টিং লেগ অফ প্লেটস, এটার মান বলা আছে কে এর মান 0.56, কে এর মান 0.56। তাহলে এই যে এটা এখানে পিকচারে দেওয়া আছে বি বাই টি এর রেশিও লেস দেন 0.56 রুট ওভার ই বাই এফ ওয়াই। এরকম ডিফারেন্ট কেজের জন্য আপনাদের বি বাই টি এর রেশিওটা কতর থেকে কম হবে এটা কোডে বলা আছে, কোড থেকে এখানে ছবি আকারে দেওয়া আছে। এখান থেকে বি বাই টি এর রেশিও যাতে ঠিক থাকে। কেন ঠিক থাকতে হবে? কারণ সে যাতে আগে ইয়েল্ড স্ট্রেস পৌঁছানোর আগে যাতে বাকেল করে না যায়, এই জন্য কোডে বি বাই টি এর রেশিও গুলো লিমিট করে দিছে। শেষে আমাদের স্ল্যান্ডারনেস রেশিও কে এল বাই আর এর রেশিও সেটা চেক দিতে হবে। সেটা হচ্ছে কম্প্রেশন মেম্বারের ক্ষেত্রে মেইন কম্প্রেশন মেম্বার যেগুলো আছে কে এল বাই আর এর রেশিও হচ্ছে কে এর মান হচ্ছে 0.75। যেহেতু আমরা ট্রাসের জন্য পড়তেছি, আমাদের কোডে বলা আছে ডিজাইন স্পেসিফিকেশন 0.75।
KL বাই R এর রেশিও লেস দেন 150 হইতে হবে ব্রেসিং মেম্বারের সময়, KL বাই R এর রেশিও হচ্ছে 140 এর চেয়ে কম হইতে হবে। এই রেশিওটা আমাদের কোডে ফিক্স করে দিয়েছে। আপনার কাছে যে মেম্বারে আপনি ডিজাইন করেন না কেন, এই জিনিসগুলো যাতে কম হয়, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে আমাদের ফ্লেক্সারাল ডিজাইন। এতটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা ফ্লেক্সারাল ডিজাইনটা ক্লাসে পড়বো। আমরা কম্প্রেশন মেম্বার পর্যন্ত পরে আজকে শেষ করি। আপনারা কম্প্রেশন মেম্বার পড়ে ফেলছেন অলরেডি, জন্য আমি কোনো এক্সাম্পল দেখাচ্ছি না। আপনাদের কম্প্রেসিং মেম্বারে কিভাবে ক্যাপাসিটি বের করতে হয় এটা এখান থেকে দেখবেন। আর হচ্ছে আপনাদের থিওরি কোর্সের সাথে কিছু জায়গায় মিলবে না, সেগুলো হচ্ছে যেহেতু আমরা হচ্ছে ব্রিজ ডিজাইন স্পেসিফিকেশন থেকে ব্রিজ ডিজাইন শিখতেছি, এই জন্য আমাদের সবকিছু ব্রিজ ডিজাইন স্পেসিফিকেশন থেকে নেওয়া হয়েছে। আপনি থিওরিতে করবেন না KL বাই R এর রেশিও, এগুলো থিওরিতে তাই লেস দেন 140 হবে, এগুলো থিওরিতে নাই। থিওরিতে আছে হচ্ছে আপনার এতটুকু পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত আছে, বুঝতে পারছেন? আর আমি এখানে সবগুলো স্লাইডের পাশে এরকম রেফারেন্স দিয়ে দিছি, কোনটা কোন জায়গা থেকে নিছি। আপনারা চাইলে স্লাইডের রেফারেন্স ধরে ওই জায়গায় যাইতে পারেন, গিয়ে দেখতে পারেন আসলে ওই জায়গায় কি লেখা আছে। এই যে আমি যা যা বলতেছি ওগুলো এখানে লেখা আছে ওইভাবে। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা এতটুকু পর্যন্ত শেষ করবো আজকে। এনি কোয়েশ্চেন? কারো কোনো নো প্রশ্ন স্যার। নাই? সবাই বুঝতে পারছেন? সবাই ক্লাস করতেছেন নাকি এমনিতে জি স্যার, দেখে? মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ, না স্যার, ক্লাসে আছি। মনে হচ্ছে কয়েকজন ছাড়া মনে হচ্ছে সবাই গেছে ফোনটা রেখে। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, আমি কি জিজ্ঞেস করবো ক্লাসে আছেন কিনা? আচ্ছা থাক, জিজ্ঞেস না করি। আপনারা স্যার, আপনার মাইক থেকে ইকো আসতেছে, মানে সাউন্ড সেভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এখন, কেন জানি। এখন বোঝা যাচ্ছে? না স্যার, ক্লিয়ার বোঝা যাচ্ছে না কথা। বোঝা যায় না এখন? আমার আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে। এতটুকু পর্যন্তই আমাদের আজকের। তা আমরা নেক্সট দিন হচ্ছে ফ্লেক্সারাল মেম্বার পড়বো। আমাদের ফ্লেক্সারাল মেম্বার আছে হচ্ছে স্ট্রিঞ্জার আর হচ্ছে ফ্লোর বিম, হয়তো আমরা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট ক্লাসের সাথে আমরা এটাও দেখবো যে আসলে ফোর্স গুলো কিভাবে, আমাদের আজকে ডিজাইন শিখলাম, ক্যাপাসিটি কিভাবে বের করতে হবে। এটা যদিও আপনাদের থিওরির পড়াশোনা, যেহেতু আপনারা থিওরিতে পিছাই আছেন, এই জন্য আপনাদেরকে একটু ধারণার জন্য এটা পড়ানো, নাইলে এটা কিন্তু এই কোর্সের অন্তর্ভুক্ত না। কারণ হচ্ছে এগুলো আপনারা থিওরিতে পড়ে আসার কথা। তাও হচ্ছে যেহেতু আপনাদের সেম সেমিস্টারে দুইটাই চলতেছে, এই জন্য অল্প একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি জি কিভাবে স্যার, মেম্বার। বেশিরভাগ জিনিসই থিওরি থেকেই আছে। হ্যাঁ, বেশিরভাগ জিনিসই থিওরি থেকে, কারণ এগুলো হচ্ছে থিওরি পড়াশোনা। তা আমাদের এখানে করার কথা ছিল হচ্ছে এই যে আপনি থিওরিতে যে ক্যাপাসিটি বের করছেন সেটা, মানে আমাদের নেক্সট ক্লাসটা আপনারা আজকে পাওয়ার কথা ছিল, যেটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে পড়াবো। নেক্সট ক্লাসে আমি ফ্লেক্সারাল মেম্বারটা ডিজাইন শিখাবো, শেখানোর পরে আমাদের ফোর্স গুলো আসলে, এই যে আমি কম্পেয়ার করতে বলতেছি, ওই ফোর্স গুলো কিভাবে আসতেছে লোড কম্বিনেশন থেকে সেটা দেখাবো। সাথে হচ্ছে আমাদের আপনারা ওই অনুসারে করেসপন্ডিং মেম্বার গুলো ডিজাইন করবেন। আজকে ডিজাইনের লেকচার দেখে আর আমাদেরকে স্লাইড গুলো দিয়ে দিব, স্লাইডটা দিয়ে দিব। আর আপনাদের যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারেন। আর সাথে পাশে রেফারেন্স লেখা আছে সবগুলো স্লাইডেরই, রেফারেন্স দেখে দেখে আপনি চাইলে ওই কোড থেকে ওই রেফারেন্সে কি লেখা আছে এটাও দেখতে পারেন চাইলে। ঠিক আছে তাহলে।